মা পেপারে বলেছিল যে অভিনয়ের সুযোগ করে দিচ্ছে, তুই যা। এবার আমি গেছিলাম, সেখানে তো একদম পুরো ফ্রড যেরকম হয় আরকি। মানুষে প্রোডাকশন হাউস খুলে দিচ্ছে, দোকান খুলছে, বুটিক খুলছে। হুম। আমার মনে হয়েছে যে আমাদের ব্যবসাটা হবে না। তোর মাকে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে। এই যে কমেন্ট এখন করছে যে বুড়ি বয়সে এত সাজার শখ কিসের? বেশ কিছু বছর আগে আমি স্কুটিতে করে যাচ্ছিলাম আর মা পড়ে যায় আমার স্কুটি থেকে। 4 চাকা তো মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে না? বাবা-মা তুলে গালাগাল দিয়েছিল ওই লোকটা আমাকে। তো আমি ইন্দ্রপুরের রেস্টরুমে গিয়ে, মানে ওই নোংরা একটা ওয়াশরুম তখন ছিল। ওখানে আমি খুব কেঁদেছিলাম। কত প্রেম এদের জীবনে। আমার জীবনেও আছে কিন্তু মানুষ নেই। তোর একটা বেবি আছে তো? হ্যাঁ? ক্লু, তাকে যদি একটা কাজের সংস্থান করে দিতে পারি তাহলে আমি বলব যে হ্যাঁ বন্ধ করে দাও। এবারে সেটা তো আমি করতে পারব না। নাইটি পরে স্নান যাদের দেখতে ইচ্ছা করছে। দেখুক। কিছুক্ষণ আগে মরতে চাইছিলাম। আমি অর্ডার করে নিয়েছি। আমি বেঁচে রয়েছি পরের দিনে ম্যাকবুকটা দেখার জন্য। মা বলছে, "সোনু, এ সোনু।" একদম লাস্ট অব্দি পৌঁছে গেছে। "সোনু! কোথায় গেলি?" এরকম। এবারে সোনু নিগম নতুন বছরে নতুন কাজ, লেন্স কথা। আর এই লেন্স কথায় প্রথম দিনে যে আমার গেস্ট, সে খুবই প্রিয় আমার একজন মানুষ। আর তাকে দেখে কোথাও আমার মনে হয়েছিল যে আমি যদি একটা পডকাস্ট খুলি, তাকে দেখেই এই চ্যানেলটা খোলা। তার থেকে আমি অনেক কিছু শিখি, তার জন্য আমি প্রথম দিনই চেয়েছিলাম যে আমার প্রথম এপিসোডে যেন সে থাকে। তাকে তোমরা প্রত্যেকে চেনো, কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি আমরা স্টোরি দেখি বা সমস্ত কিছু দেখি, হেডলাইনে সে সবসময় থাকে। বুঝতে মনে হয় তোমরা একটু হলেও পাচ্ছ কাকে বলছি। আমার সঙ্গে রয়েছে সায়ক। সায়ক, দ্য গ্রেট সায়ক। বাবা ঠিক আছে গো এইসব। অ্যাকচুয়ালি সায়কের সাথে আমি কি আড্ডা মারবো সেটাই আমি বুঝতে পারছি না। মানে কি মারা যায় তোর সাথে আড্ডা? বলো যা খুশি বলো। যা যা খুশি খুশি বলবো। জিজ্ঞেস করো। আমার এটা ফার্স্ট পডকাস্ট। আমি কোনো পডকাস্টে আমি যাইনি। মানে আমার খুব ভয় লাগে। মানে মনে হয় যে কি জিজ্ঞেস করবে, আমি কি বলবো? তারপরে সেখান থেকে হাজারটা রকম রিল তৈরি হয়ে যাবে। ও, ওই জন্য আমি সবাইকে না বলে দিই। সবাইকে। একমাত্র এশাদিকে আমি নাটা বলতে পারিনি। একবার বলেছে, হ্যাঁ, ওকে ডান। অভিনেতা সায়কের একটু জার্নিটা বলবি কিভাবে? কারণ আমি তোর কাছেই শুনেছিলাম তোর গল্প। ছোটবেলাটা তোর একটা স্ট্রাগল ছিল, সে গল্পটা তোর চ্যানেলের দৌলতে সবাই সবাই জানে। জানে মোটামুটি। হ্যাঁ, তো সেটা নতুন করে আমি খুব যে তোকে হুম। জিজ্ঞেস করছি তা না, কিন্তু ওই স্ট্রাগলের পর যখন তুই অভিনেতা হলি, সেই ফিলিংসটা তোর কীরকম ছিল সেই দিন? মনে হয়েছিল যে হতে পেরেছি আদেও? অভিনয় শিখেছিলি না এমনি র্যান্ডাম এলাম চলো ভাই? মানে তোর মধ্যে ওই স্মার্টনেসটা রয়েছে, কিন্তু আমি আবার তোর পুরনো ছবি দেখেছিলাম, সেখানে প্রচণ্ড আমার লেগেছিল যে মানে এটা সায়ক। না, না স্মার্টনেস ছিল না একদমই। পুরো আহ ক্যাবলা ছিল। এটা এটা হচ্ছে এটা হচ্ছে মডিফাই নিজেকে করতে হয়। আর আমার কি মনে হয় করে যে করলি সেটা? এটা গ্রুমিং। আশেপাশের মানুষজনকে দেখে মনে হয় যে এই বাবা আমি তো অনেক পিছিয়ে আছি, আমাকে দৌড়াতে হবে। আমাকে হামাগুড়ি দিলে হবে না, আমাকে দৌড়াতে হবে। তো তখন ওভাবেই আর কি শুরু। আর আমি জানতাম যে আমার জীবনে পড়াশোনাটার দ্বারা কিছু আমি করতে পারবো না। মানে আমার দাদার অপোজিট একদম আমি। আমার দাদা খুব ভালো পড়াশোনায়, আমি খুব বাজে পড়াশোনায়। তো আমার মনে হচ্ছিল কিছু তো একটা আমি খুঁজতে ফেল হবে যেটা। করতিস হ্যাঁ? ক্লাসে? ফেল করতিস? ফেল করিনি। মানে টেনে টুনে পাশ করে যেতাম। তখন আমার মনে হয়েছে কিছু তো একটা করতে হবে। সেটা কি? তো উম মা পেপারে বলেছিল যে, "দেখ এখানটায় অভিনয়ের সুযোগ করে দিচ্ছে, তুই যা।" এবার আমি গেছিলাম, সেখানে তো একদম পুরো ফ্রড যেরকম হয় আরকি। পয়সা নিয়েছিল? হ্যাঁ, ৳৩,০০০ আমি বহু কষ্টে জোগাড় ও করে মাই তাকে গড! দিয়েছিলাম। তখনকার সময় ৩,০০০ ২০০৭-৮ এ। মানে প্রচুর এখন ভ্যালু ওটার ৩,০০০ টার। তো যাই হোক, আ আমাকে জুনিয়র আর্টিস্টের কাজের জন্য, যাই হোক, সবকিছুই একটা কারণ থাকে। তো আমাকে জুনিয়র আর্টিস্টের জন্য পাঠায়। তো এবারে আমার যেহেতু আগে পিছে কেউ নেই, তো আমি ভাবছি যে হ্যাঁ, এটাই আমি অ্যাক্টিং করছি। তো আমি তো খুবই এক্সাইটেড হয়ে আমার বাড়ির সবাইকে, আমার আত্মীয়স্বজনকে বলতাম যে, "শোনো আজকে অমুক সিরিয়ালে আমাকে দেখা যাবে। তো প্লিজ দেখো, হ্যাঁ?" তো এবারে আমার বাড়িতে টিভি ছিল না। এবারে ওরা দেখতো, খুঁজে পেত না আমাকে। তো আরো একদিন করে আমি বলছি, "দাঁড়াও আমি যাবো, গিয়ে তোমাকে দেখাবো আমি।" তো আমি গেছি আমার মামার বাড়িতে গিয়ে, "দেখো, দেখো ওই যে, ওই যে, ওই যে ঝাপসাটা দেখছো? ওইটা আমি, ওইটা আমি।" তো তখন বলছে যে, আ "এটা আবার কি? এটা আবার কোনো কাজ হলো নাকি? তুই যেদিন একদম সামনে আসবি সেদিনকে বলবি, আমরা তখন দেখবো।" টাইম ওয়েস্ট করিস না। তো তো আমিও খুব যাই হোক, কষ্ট একটা শুরু পেয়েছিলাম। দরকার হয় সবকিছুর। হ্যাঁ, তো আমার ফার্স্ট ব্রেক আমাকে দিয়েছিল হচ্ছে স্বর্ণদা। উইথআউট এনি অডিশন। আমি জাস্ট ফেসবুকে আমি পিং করেছিলাম, "স্বর্ণদা আমি কাজ করতে চাই। আমি অনেক জুনিয়র আর্টিস্টের" আমি সব সত্যি কথা বলে দিই যে, "আমি জুনিয়র আর্টিস্টের অনেক কাজ করেছি। আমি একটা সিনেমাও করেছি।" আমাকে ফার্স্ট সিনেমায় চান্স দিয়েছে হচ্ছে টুটু সিনহা। তো ওনার 'দ্য লাইট' স্বামী বিবেকানন্দায় আমি বিলের চরিত্র করেছি। তো এটা করেছি, তুমি কি আমায় কোনো কাজ দেবে? তো তখন স্বর্ণদা বলেছিল, "ঠিক আছে কালকে তো শুটিং, চলে আসিস।" বইই গেল রুবির পেছনে নাজিরাবাদের স্টুডিও। আমি বলছি, "হ্যাঁ, চলে যাবো।" তো আয়েশা আমার সাথে ছিল, মানে আমি ওর ভাই হয়েছিলাম চরিত্রে।
তো ওটা দিয়েই শুরু। ওই কাজটা দেখিয়ে আরও বিভিন্ন জায়গায় ট্রাই করা। তখন আস্তে আস্তে বুঝতে পারি যে এক্স্যাক্টলি কীভাবে কাজ পেতে হয়। তো আমি সমস্ত ইপিদেরকে মেসেজ করতাম, কথা বলতে চাইতাম। তারাও খুব ভালোভাবেই আমাকে নিয়ে আমাকে কাজটা করতো। তো এখন সিনারিওটা কেমন যেন বদলে গেছে এখন একটু। এখন এখন বদলে গেছে। এখন ঠিক আমি চিনিও না, মানে যারা নতুন ইপি তাদেরকে আমি চিনি না। এখন কোথাও গিয়ে তুই মানে এটা কি তোর হচ্ছে যে যেহেতু ব্লগিংটা তুই পুরো দমে করিস, সেজন্য তুই কি অভিনয়তে কোথাও গিয়ে মানে কম টাইম দিচ্ছিস নিজের থেকে? না, না, কাস্ট করলেই তো আমি কাজ করতে পারি। না, তো কাস্ট করলে কাজ করতে পারিস। কিন্তু অনেক সময় হয় না মানে ও ব্লগিং এটা করছে। লোকজনের ভাবনা হ্যাঁ, যদি এটা সেই থাকে তো বিষয়টা হাউ হয়তো ক্যান আই চেঞ্জ? মানে সেটা অনেক বেশি এটা তো আমি রয়েছে। চেঞ্জ করতে পারবো না। দেখো, তুমি সকালবেলায় উঠে ভাত খাও। এবারে কারোর যদি মনে হয়, "ও না, ও ভাত খাচ্ছে সকালবেলা, আমি ওকে বাবা খেতে দেবো না।" এটা কখনো হতে পারে? তো এটা আমার আরও একটা সোর্স অফ ইনকাম। মানে মানুষে প্রোডাকশন হাউস খুলে দিচ্ছে, দোকান খুলছে, বুটিক খুলছে। হুম। আমার মনে হয়েছে যে আমাদের ব্যবসাটা হবে না। কিন্তু আমার কুষ্টিতে লেখা আবার আমি বড় ব্যবসায়ী হব। তো হবে। আমি ওর পারি দ্বারা না। ব্যবসা হবে। আমি ওকে তোর দ্বারা মানে হতে বাধ্য। আমি বুঝি খুব না ভালো ব্যবসাটা কথা আরকি। বলে। মানে শায়কের সাথে আমার পরিচয় যেভাবে, তাতে মানে নরমাল মানে তোর জায়গায় যদি XYZ কেউ এরকমভাবে আমার সাথে কথা বলতো, আমি হয়তো কথাই বলতাম না। কিন্তু ওর কথা বলাটাই অন্যরকম। ঐরকমভাবে বলে না যে হাই, হ্যালো। এমনভাবে বলবে, শুরুটা করবে মনে হবে যে ১০ বছর ধরে তোমাকে চেনে। এবং পরবর্তীকালে যখন তোর সাথে কাজ হলো, একটা অসাধারণ বন্ডিং। মানে সেই বন্ডিংটা আমি সিরিয়াসলি মানে মুখে বোঝাতে পারবো না। এবং আমি রিয়েলি বলছি মানে আজকে এই ভাবনা বা এই শুরু করা কোথাও দিয়ে ও অনেকবার আমাকে বলেছে, "আরে এশাদি কিছু একটা করো না, নিজের কিছু একটা ভাবো, নিজেদের মতো করে ভাবো।" তো কোথাও গিয়ে কিন্তু তোর কথাগুলো ভেবেই কিন্তু আমার ভাবনা শুরু। নইলে আমি রিয়েলি বলছি ডিজিটালে কিছু করবো এই ভাবনা আমার মানে ছিলই না। তো সেটা মানে সেটার জন্য থ্যাংক মানে ইউ তার জন্য। বাট আমারও মনে হয়েছে এশাদি যেই কাজটা করে, যেই কাজ প্রফেশনালি করে, সেখানে আরও অনেকে তো সেম কাজ করে। তাদের থেকে মানে তাদের সাথে কথা বলে যেই ভাইবসটা পাই, তার একদম অপোজিট হচ্ছে এশাদি। মানে আমার মনেই হয় না যে কোনো আমি প্রফেশনাল কারোর সাথে কথা বলছি, আমাকে একদম ধরে বেঁধে কথা বলতে হবে। খুব কুললি, মানে আমার এত ভালো লেগেছে, একটা আমি প্রজেক্ট করেছিলাম এশাদির সাথে। এত ভালো লেগেছে আর এত সুন্দরভাবে আমাদেরকে সবাইকে হ্যান্ডেল করেছে। আমার খুব ভাল লাগে তোমাকে। শায়ক প্রচন্ড ট্রোল হয়। আমি হই নাকি? আমার প্রচন্ড। থেকে আরো কত বেশি মানুষজন ট্রোল না, হয়ে যায়। ট্রোল হয় বলতে তুই নিজেকে নিয়ে তো প্রচুর ট্রোল হোস এবং আমি জানি তুই তোকে নিয়ে কেউ কিছু বললে সেটা তুই পাত্তা দিস না। হুম। হ্যাঁ, যা, যা বলেছে বলেছে। কিন্তু মাকে নিয়ে, তোর মাকে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে। মানে হয়েছে মানে আমি রিসেন্ট কয়েকটা দেখছিলাম এবং তুই খুব ভালো জবাব দিয়েছিস। আমার খুব ভালো লেগেছে সেই জায়গাটা থেকে। কিন্তু কাকিমা তো একটা সেই সময়ের মানুষ। সেই সময়টা তো হয়তো কাকিমার খারাপ লাগে। সেই সময়টাকে কি মাকে হ্যান্ডেল করতে হয়? কোন সময়টা? যখন না, মানে ওই এরকম ট্রোল দেখে কমেন্ট কাকিমা, যখন হ্যাঁ, দেখে। কাকিমার কি খারাপ লাগে না? কারণ দেখ আমাদের মাদের না যদি একটু খারাপ কিছু মানে আমরাই বলে দিই দেখবি মাদের একটা খারাপ লাগে। হ্যাঁ, যে তুই এরকম করে বললি যদি বাই চান্স অনেক সময় হয় না? আমার মায়ের মধ্যে এত বেশি পজিটিভিটি আছে। মানে তুমি যদি মিট করো সামনাসামনি তাহলে আমি মিট বুঝতে। করেছি সেই হ্যাঁ, মানে জায়গা থেকে। মানে একটু যদি টাইম নিয়ে হ্যাঁ। মিট করো তাহলে বুঝতে পারবে। মানে ধরো, আ এই যে কমেন্ট এখন করছে যে বুড়ি বয়সে এত সাজার শখ কিসের? আরে বাবা সেজেছে, ছেলের টাকা আছে, মা সেজেছে। কার কি এসে যায় I don't know। মানে হ্যাঁ। রিয়ালি মানে এটা আমার মনে হয় যে মানে যাদের ছেলেরা ওই টেক কেয়ারটা করে না তাদের ফ্রাস্ট্রেশন থেকে ওই রিপ্লাইটা আসে। সেটা একদম আমারও তাই ধারণা। আর কিন্তু তাও আমার মানে আমি একটাই কমেন্টে রিপ্লাই করেছি। আমি সব কমেন্টে রিপ্লাই করি, আমি চেষ্টা করি। বাট এবারে ওই কমেন্টটা পার্টিকুলার হাইলাইটেড হয়েছে। দেখো, ১০০০টা কমেন্টের মধ্যে একটা বাজে কমেন্ট। খুবই ঠিক আছে? বাজে, খুবই হ্যাঁ, বাজে। খুবই বাজে। তো এবারে ফার্স্ট মা আমাকে বলে যে, এরকম লিখলো। আম তো আমি বলছি, "হ্যাঁ, কেন তোমার খারাপ লাগছে?" "না, না, আরো কত মানুষ ভালো কথা বলেছে সেটা তো তুই দেখছিস না। তুই ওইটাকেই নিয়ে স্ক্রিনশট করে স্টোরিতে দিলি। এবারে তো আ আরো যারা ভালো কথা বলছে সেগুলো দেখ তুই। তুই মানুষ তো খারাপ কথা এত ভীষণ ভাবে আমাকে পজিটিভিটি পজিটিভ। দেয় মা। তো আমার খুব ওইজন্য আমার সেরকম একটা চাপ হয় না। আচ্ছা তুই যে সারাদিন ব্লগ করছিস, একটা তো মানে ক্যামেরা অন করে থাকে। সারাদিন তো মানে 24 আওয়ার্স সেটা তো নয়। ব্লগ মানে হচ্ছে আমি ৩ মিনিট করে ব্লগ করি। সকালে, দুপুরে, বিকেলে, রাতে ৪ বার। ৩, ৩, ৩, ৩, ৩। না তো কিছু ডেইলি ব্লগ দেখি যে মানে তুই জার্নিটা বা যেটাই হোক সারাদিন যে করছিস, ঝামেলা করছিস, এই হচ্ছে, সেই হচ্ছে, সেই সমস্ত কিছু তো করছিস। মানে হুম। সেই মানে অতক্ষণ যে মানে ফোনটাকে তো এইভাবে ধরে থাকতে হয়। হ্যাঁ, কোথাও গিয়ে তো কখনো মনে হয় না যে কনটেন্ট কম পড়ে যাচ্ছে? না, মানে আমি তো অ্যাকচুয়ালি মানে ওরকম বানিয়ে কিছু করি না। যা রিয়াল যেটা হয়। রিয়েল, মানে এই যে আমি তোমার সাথে কথা বলছি, আমি যদি ফোন ধরে থাকতাম এইভাবেই কথা বলতাম তো।
সেটা তো সবসময়। হ্যাঁ, মানে যদি ফান মোমেন্টস কিছু হয়, যদি মিস করে যাই, তখন একবার বলি যে, "আরেকবার বল, আরেকবার মিস করে গেছি।" তখন আবার ক্যামেরা অন করি। আরেকটা জিনিস আমার যেটা খুব ভাল লেগেছে তোর যে তোদের বাড়িতে যে হাউস হেল্প আছে, তাকেও তুই ব্লগার বানিয়ে একদম তার দিয়েছিস। মানে ২,০০,০০০ প্রায় ৩০,০০০ হতে যায় ফলোয়ারের। হ্যাঁ, তো তাকেও ব্লগার বানিয়েছিস। তো একটু বল তার সঙ্গে তোর কেমিস্ট্রিটা। মানে আমার কোথাও গিয়ে মনে হয় না যে মানে পুরো বাড়ির সদস্যর মতোই ট্রিট করিস। পুরো আমি হ্যাঁ, হ্যাঁ, যতগুলো ব্লগ একদম। দেখেছি তাতে মানে আমার মা কোনোদিনও কারুর হাতে রান্না খাবে বা এই খাবে, মা একদম পছন্দ করত না। কে কোথা থেকে কিভাবে হাত, কার কিভাবে হাত, এইসব মায়ের একটা রয়েছে। রান্নাটা মা দিত না। তো মা রিসেন্টলি মানে রিসেন্টলি না, বেশ কিছু বছর আগে আমি স্কুটিতে করে যাচ্ছিলাম আর মা পড়ে যায় আমার স্কুটি থেকে। ঠিক আছে? এটা আমার জীবনে চরম আফসোসের তো একটা একবার জায়গা। ৪ চাকা তো মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে না? হ্যাঁ, বাট ওটায় কিছু হয়নি। আমি আচ্ছা, বলছি স্কুটিতে। স্কুটিতে হ্যাঁ, আচ্ছা। তো ওকে। ওটা আমার জীবনে চরম একটা আফসোসের জায়গা যে আমি মাকে ফেলে দিয়েছি আমার গাড়ি থেকে। তো মায়ের সেখানে হাতে একটু ক্র্যাক হয়। তো তারপরে মার রান্নাটা তো ডান হাতেই হয়েছে, হয়তো রান্নাটা করতে পারবে না। তো আমরা খুঁজছিলাম যে কেউ ভালো রান্না করবে। তো আমাদের বাড়িতে যে বাদবাকি আরো অন্য কাজ করে, সে বলল যে পিসি। তো পিসি বলল যে একটা আছে, তো বাড়ির উল্টো দিকেই থাকে, একজন আছে। তো তাকে একবার নিয়ে আসি? আমি বললাম, "হ্যাঁ, নিয়ে এসো।" এবারে সে এলো, সে এসে এমনভাবে কথা বলছে মায়ের সাথে, তো আমার মা ২ সেকেন্ড লাগে কারোর সাথে গল্প শুরু করতে। সেটা ঠিক। মানে আমি ট্রেন হোক, বাস হোক, একদম, অটো হোক, রাস্তা হোক, মানে কি চাটা ভালো হয়নি না? এই গুণটা তুইও এইরকম কাকিমার থেকেই পেয়েছিস আমার হবে মনে হয়। নিশ্চয়ই। মার ২ সেকেন্ড লাগে কারোর সাথে কথা শুরু করতে। চা দিয়ে শুরু হয়, তো কোথায়, কোথায় চলে যায়, বিয়ে, মেয়ের কেন বিয়ে হচ্ছে না? ও আচ্ছা, আচ্ছা, এরকম সব গল্প মা সব জেনে নেয়। আর মাও গল্প বলে দেয় সব। আমার ছেলে তো ওখানে আছে। এবারে সে শুনতে ইন্টারেস্টেড নয়। না, না, দেখো না, ওই আমার বড় ছেলে তো ওখানে খবর পড়ে। ছোট ছেলেকে দেখো না, আরে ওই আমি বলছি, "মা তুমি থামো, তোমাকে জানতেও চায়নি সে।" তো এরকম ভাবে মা গল্প শুরু করে দেয়। তো খুকুর সাথে দেখলে মার খুব ভালো জেলিং হয়ে গেল। আর মা না, মানে এত বেশি গল্প করতে ভালোবাসে। আমি তো ধরো কাজের জন্য বাইরে যাই বেশিরভাগ সময়। তো খুকু খুব ভালো গল্প করছিল দেখে আমার মনে হচ্ছে, হ্যাঁ চলো, ডান, চলে এসো কাল থেকে। আর রান্নাও খুব ভালো করতো ১ম দিন। ১ম দিন থেকে ভালো করতো। মায়ের নিজের ইনপুট দিয়ে এত বাজে বানিয়ে দিয়েছে খুকুর রান্নার হাত এখন। খুকু খুব বাজে রান্না করে এখন, বাই দ্য ওয়ে। বাট ও খুব ভালো রান্না করতে পারে। তো মায়ের ভয়তেও খুব বাজে করে এখন আপাতত। মায়ের ভয়তে বাজে করে। হ্যাঁ, মানে তোর বাজে লাগে। মা বলে যে ঝাল দিবি না, ওরা ঝাল খায় না। আরে মা জানে যে, ভালোই তো বলে মা। ঝাল বেশি আরে না, এখন স্পাইসি। তো আমি খাই। ও আচ্ছা, এখন ঝালটা খেতে পারে। আচ্ছা। ছোটবেলাকার কথা মা এখনো মনে রেখে ঝাল দেওয়ায় না, কিচ্ছু করে না। যাই হোক, তো এবারে খুকু একদিন বলছিল যে ওর মেয়ের আম সামনে এক্সাম। ও ওর মেয়ে গ্রামে থাকে। তো পেন আচ্ছা। দিতে যেতে পারছে না। সেটা দিয়ে আমরা, "চল একটা তাহলে ব্লগ করে নে।" বলছে, "আমি কি করে করব দাদা? দ বা বা ভাই তুমি করো।" আমি বলছি, "না, দেখ, তোর একটা ফেস আমি যখন দেখাচ্ছি কাউকে, মানুষজন তোকে এত পছন্দ করছে, কমেন্ট আসছে, আমার ২ টো রোজগারও হচ্ছে। সেম তুইও তো এইভাবে রোজগার করতে পারিস। তুইও তো একটা ভিডিও করতে পারিস। আমি যখন, ফেসবুকটা তো আমার বাবার একার নয়। সবাই করো, সবাই টাকা কামাও।" তো আমি সেইভাবেই খুব পুশ করি। দেখ, ভিডিও এভাবে এডিট করতে হয়, এভাবে করতে হয়। দেন ওকে একটা ফোন কিনে দিই। তো এখন খুকু স্টার। প্রফেশনাল স্টার। পাটুলিতে খালি হেঁটো খুকুর সাথে, হ্যাঁ? লোকজন আসবে না ছবি একদম, তুলতে, সেলফি তুলতে। একদম। আচ্ছা এটা খুব মানে সবাই ভাবে ব্লগিং করাটা খুব ইজি। তোর কি মনে হয়? ইজি কি? আমার যে তো কেউ পারে করতে? না, মানে এই শুরুটা না, একটা খুব মনে হয় ভেতরে, কেন দেখবে মানুষজন আমাকে? আমার মধ্যে এক্সট্রা কি আছে? সিম্পলিসিটি মানুষজন পছন্দ করে দেখতে। তো আমিও এটা ভাবতাম, মানে আমি যবে থেকে সিরিয়াল করি তবে থেকে যদি আমি আ ভ্লগ করতাম তাহলে তো আরো অনেক কিছু অনেক হয়ে দিন যেত। হয়ে যেত। তো এটা ভেবে, ভেবে আমি করতে পারিনি। আর এখন অব্দি যারা করছেন না, আমি তাদেরকে বলব ডেফিনিটলি ট্রাই করুন। আ খুব ভালো লাগবে নিজের কথা বলতে, নিজের ছোট, ছোট আ অনুভূতি। মোমেন্টস গুলো শেয়ার করতে, অনুভূতি শেয়ার করতে খুব ভাল লাগবে। আমি যেটা দেখেছি তোর ব্লগ দেখে আমার যেটা মনে হয়েছে বা পার্সোনালি তোর সাথে আমার মিট করেও যেটা মনে হয়েছে তুই সম্পর্কের জন্য খুব সেনসিটিভ। মানে আমাদের জীবনে যে সম্পর্কগুলো থাকে সেগুলোর জন্য খুব সেনসিটিভ। এবং কিছু সম্পর্ক ছেড়ে চলে যায়। সেগুলো তোর ব্লগে রয়ে গেছে। সেগুলো স্মৃতি। তো সেটা নিয়ে কি বলবি? সেটা নিয়ে কি বলবো? মানে মানে দেখো, দেখ তুই মানে কেউ ছেড়ে গেলে তুই হয়তো ছেড়ে যেতে পারিস না। তোর হয়তো মানে আমার তোর লেখাতে মনে হয়েছে কিছু সময় তুই এমনি নোট দিয়েছিস যে এখনো সেই ফিলিংসটা তোর রয়েছে। হ্যাঁ? সেই জায়গা থেকে এবং মানে সেই জায়গাটা থেকে কোথাও ওই শূন্যতাটা আছে এবং মানে হয় না পুরোনো ব্লগগুলো আমাদের চোখের সামনে এলে সেগুলো আরো বেশি আমাদের স্মৃতি
জেগে ওঠে সেই জিনিসটা হয় যেহেতু তুই ডেইলি ব্লগ করিস তো সেই সময়টা সেই মুভমেন্টটা নিজের ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করিস? আম আমি কোনো মানুষকে তো কন্ট্রোল করতে পারি না। এটা আমার মনে হয়। তুমি এটা করবে, তুমি এটা করবে না। ও তোমাকে এটা বলছে, এটা তুমি ভেবো না। এরকমভাবে আমি কন্ট্রোল করতে পারি না। এটা যার ইনার ফিলিং, মানে আমি ওর ব্যাপারে এটা ভাববো, আমাকে এটা ভাবতে বলেছে। আমি আমি এটা কি করে চেঞ্জ করব? এবারে কারোর মাইন্ডসেট আমি বদলাতে পারব না। বাট হ্যাঁ, যেই স্মৃতিগুলো আমার কাছে রয়েছে সেগুলো সারা জীবন থাকবে। যতদিন না Facebook, YouTube ডিলিট করে দিচ্ছে। তো খুব স্পেশাল মোমেন্টস আমার বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো। আ এখন যেটা হয়েছে না, আমার ওই এখন আর বন্ধুত্বে ভরসা হয় না আমার। তো এটা একটা মানে এখন মানে এমনও হয়েছে, মানে মা বলেছে যে বাড়িতে থাক। আমি বলেছি, "ধুর কি বাড়িতে থাকবো? আমি বেরোই, ঘুরতে যাই বন্ধুদের সাথে।" তো আমি এরকমভাবে মাকে বাড়িতে একা রেখে আমি ওদের সাথে বন্ধুদের সাথে ঘুরতেও গেছি। অনেক রাতে বাড়ি ফিরেছি। আমার মার এই গুণটা খুব ভালো। উম আমার মা আমায় কখনো পারেশান করে না ফোন করে যে, আ "কিরে এখনো বাড়ি আসছিস না কেন? এতক্ষণ আসছি।" মা আমায় প্রচন্ড বিশ্বাস করে। মা আমাকে ছোটবেলা থেকে আমাদের ২ ভাইকেই বলেছে, "যাই করবি বাড়িতে এসে কর। যদি তোর মদ খেতে ইচ্ছা হয় বাড়িতে এসে কর। যদি কাউকে নিয়ে হোটেলে যেতে ইচ্ছা হয় তুই সেটাও বাড়িতে এসে কর।" তো এবারে এত স্বাধীনতা দিলে না আর ইচ্ছে আর করে কিছু না। এগুলো মানে কি করে করব? মায়ের সামনে বসে আমি কি করে? তো ঐজন্য আমার কখনো ইচ্ছে করেনি যে আমি একটু যাই, একটু মাতাল হয়ে আসি হ্যাঁ, এরকম। কাকিমাকে অনেকটা স্ট্রাগল করতেও দেখেছিস বলে ওই মেন্টালিটিটা হ্যাঁ, কখনো গ্রো মানে আমার করেনি। এরকম ইচ্ছেও করে না। আর আমার কাছে সম্পর্কগুলো সত্যিই খুব দামি। আম বাট এবার মানুষ চলে গেলে কি করব বলো? তো ঐজন্য আরকি। আর ভরসা হয় না কারোর উপর। সেটা ঠিক। দাদার সাথে এত ঝগড়া করিস কেন? প্রচন্ড দাদার ঝগড়া জীবনে করিস। আর ওর হচ্ছে দাদা নাকি ওর সমস্ত জামা নিয়ে নেয়। আমি যে সত্যি না, শুধু আমার জামা বিশ্বাস নয়, হয় না এটা। জুতো থেকে, ব্যাগ থেকে, আ টাওয়েলটা নেয়নি। আর বাদবাকি সব, মানে টাওয়েল আর আন্ডারওয়্যার বাদ দিয়েও মানে সবই আমার পরে ও। কিন্তু আমার বিশ্বাস হয় না। মানে আমার তোর দাদাকে সত্যি পুরো কথা। অপোজিট লাগে তোর থেকে আমার। সত্যি কথা। মানে ওটা একদম টিভিতে মনে হয় শান্তশিষ্ট দাদাভাইকে। একটা মানে দাদাভাই খুব টিভিতে, আর দাদাভাইয়ের দায়িত্ব পার্সোনাল সম্পন্ন। Facebook প্রোফাইল ইটস ডিফারেন্ট। আর আমার বাড়িতে ইটস ডিফারেন্ট দাদাই। আচ্ছা। মারপিট হতো ছোটবেলায় প্রচুর? প্রচন্ড, মানে আমি মা প্রচন্ড। কাকে বেশি ভালোবাসতো নিয়ে ঝামেলা হতো? মা ছোটবেলায় আমাকেই বেশি ভালোবাসতো। বড়বেলায় আবার দাদাকে বেশি ভালোবাসে, এটা আমার মনে হয়। তো আমি ছোটবেলায় দাদাকে টুল দিয়ে মেরে মাথা ফুলিয়ে দিয়েছি। সেই ফোলা ওর এখনো আছে। এত ডানপিটে? এখনো আছে ওর মাথায় ফোলাটা। তুমি ভাবতে পারছো? তোকে তারপরে কিছু দেয়নি মার? না, তারপরে মা এসে ঠান্ডা করে দিয়েছিল আর ওকে নিয়ে হসপিটালে গেছিল। বাট হ্যাঁ, মানে এখন মনে হয় যে মা একটু বেশি দাদাকে ভালোবাসে। তুই জমি কিনেছিস, বাড়িঘর হুম, হুম। বানাচ্ছিস। ওই যে ভাড়া বাড়িতে থাকতিস, সেখান থেকে ফ্ল্যাট, সেখান থেকে নিজের বাড়ি। এই জার্নিটার মধ্যে যে গেছিস, এই জার্নিটা তো ১ম থেকেই মানে ছোট থেকেই স্বপ্ন দেখেছিস নিজের বাড়ি হবে। না, আমি কখনো স্বপ্ন দেখিনি আমি। তাই? হ্যাঁ, মানে ধরো, মানে এই যা হচ্ছে বা যা পাচ্ছি, এগুলো আমি কখনো ইমাজিনেশন এর মধ্যেই আনিনি। মানে এরকম যে হতে পারে আমার সাথে আমি ভাবিনি কখনো। তো তোর কাজ শুরু হয়ে গেছে বাড়ি বানানোর? না না, কাজ না, না, না। এখনো কাজ শুরু শুরু হয়নি। কাজ শুরু তো হয়নি। তার আগে প্রচুর প্রসিডিওর। তো আম সেগুলো ধাপ, ধাপ পেরিয়ে তারপরে। বাট এগুলো সত্যি আমি ভাবিনি। আমি প্রচন্ড ব্লেসড, যেগুলো হচ্ছে এগুলো পরে ড্রিম হয়েছে। বাট ছোটবেলায় আমার একটা বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে, এই আমার নিজের মোবাইল ফোন হবে, এগুলো আমার এক্সপেকটেশন এরই বাইরে ছিল। এগুলো যত বড় হয়েছি তত স্বপ্ন আসতে শুরু করেছে লোকের দেখে যে আচ্ছা ওর বাড়ি আছে, বা কি ভালো বাড়িটা, আমারও যদি একটা থাকতো। এইভাবে গ্রো হয়েছে। তুই তো মানে ছোটবেলায় থাকতিস কোথায়? তোর বাড়িটা কোথায় ছিল ছোটবেলায়? সোনারপুরেই আমাদের বাড়ি। বাট এবারে আমাদের বাড়িটা কি বলতো, আমার দাদু না ওই রেজিস্ট্রি করেনি বা পুরো প্রপার আচ্ছা আগেকার কেনেনি। হ্যাঁ তো বুঝতে তাই জন্য হচ্ছে বাড়িটা আর হয়নি আমাদের। আচ্ছা। মানে ওখানে ছিলি না তার ওখানেই ছিলাম, দেন আমরা ভাড়া প্রায় আমরা ১০-১৫ টা বাড়ি চেঞ্জ করেছি। ১০ মিনিট। জানি ভাড়া বাড়ির গল্পটা একটা অন্যরকম হয়। কারণ আমার ছোটবেলাটা ওই ভাড়া বাড়ির মধ্যে দিয়েই গেছে। তো সেটা একটা অন্য এক্সপেরিয়েন্স। আমার মনে হয় এই হ্যাঁ, এক্সপেরিয়েন্স গুলো ডিফারেন্ট, লাইফ এ ডিফারেন্ট বাড়ি, দরকার। ডিফারেন্ট জায়গা। ডিফারেন্ট মানুষ। ডিফারেন্ট মানুষ। কোনো বাড়িওয়ালা মানে ঝগড়া করে। মানে হ্যাঁ, মানে আমার খুব ঝগড়া দেখতে পছন্দ, এইভাবেই আমার মনে হয় এখন। মানে সবাইকার বাড়িতে খুব ঝগড়া হতো। আর আমি দেখতাম ঝগড়াগুলো। আমার খুব মজা লাগতো। ওইজন্য রাস্তায় কোথাও ঝগড়া হলে আমি দাঁড়িয়ে যাই। দেখি তো কি বলছে ওরা। তোরা যে কাজটা করছিস ব্লগিং, তোর একটা টিম আছে। মানে অনেকেই করিস তোদের। না, আমার কিন্তু কোনো টিম না নেই। আমি সেটা বলছি না। তুই একটা টক শো করিস। একটা আমি দেখি টক আড্ডা শো না, ইটস আ গেম শো। এই আচ্ছা সরি। তো ওইটা করিস। তো ওটা কিভাবে প্ল্যানিং করা বা এটা হয় না মানে ওখানে কার বেশি চলে তোদের টিমের মধ্যে গেম শোটাতে?
গেম শোটা দেখো, সুকান্ত, অনন্যা আর আমি আর সৈকত আমাদের ডিওপি। এবারে বিষয়টা হচ্ছে যে একদিন এটা সুকান্তর মাথার প্ল্যান, এটা আচ্ছা, সুকান্ত। যে একদিন মনে হয়েছে যে ওই একটা গেম শো ছোটবেলায় হতো, অ্যান্ড লাস্ট রাউন্ডটা হতো হচ্ছে টেবিলে এদিক ওদিক করে দেওয়া, হুম, অদল বদল। হুম। তো ওই ওই রোজগেরি গিন্নি। ও, তুমি নামটা নিচ্ছ? রোজগের না, এগুলো নেওয়া যায়, হ্যাঁ, কারণ হ্যাঁ, এগুলো না আমাদের কাছে নস্টালজিয়া এই একদম। সিরিয়ালের রোজগেরে মধ্যে। গিন্নির লাস্ট গেমটা ওর খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আমি লাস্ট রাউন্ডটার জন্য ওয়েট করে থাকতাম ছোটবেলায়, লোকের বাড়িতে টিভি ছিল সেখানে গিয়ে। তো যাই হোক, আর গানটা কি অ্যাট্রাকটিভ হ্যাঁ, গান, ভীষণ। এখনো মনে আছে আমার পুরো প্রপার সব লাইন বাই লাইন। যাই হোক, তো সুকান্ত বললো যে এই জিনিসটা তাহলে আমরা একবার করব। আমি বলছি ব্লগে কিভাবে করবি? না, তাহলে তুমি একটা গেম শো করি, চ। আমি বলছি, হ্যাঁ চ, এইটুখানি তাহলে আমরা গেম শো করি। তারপরে আস্তে আস্তে ইনপুট আস্তে আস্তে হলো। তো এবারে কার বেশি চলে, এবারে অনন্যা যেহেতু ডিরেক্টর, ওর বেশি ওর চলে। কথা তো শুনতেই হয়। তো ওটার তো একটা ভালো এক্সপিরিয়েন্স হুম, নিশ্চয়ই হুম, আছে। হুম, ওটার হুম। একটা, আর এরকম কিছু নতুন ভাবনা আছে আগামী দিনে করবি ভাবছিস? এটাও ভাবনা, মানে হঠাৎ হঠাৎ করে এবারে ভেবে না, আমার মনে হয় কিছু হয় না। মানে তোমার মানে যেটা গোলস সেগুলো ফিক্সড রাখো, এন্ড ওর দিকে এগিয়ে যাও, নতুন নতুন জিনিস চলে আসবে লাইফে। এবার বল, শুটিং করতে গিয়ে যখন প্রথম শুটিং করেছিস, অনেক এনজি গেছে নিশ্চয়ই। না, প্রথম শুট হচ্ছে আমার বই গেল। না, আচ্ছা, না, আমি জুনিয়র আর্টিস্ট হিসেবে বলছি না, আমি। জুনিয়র আর্টিস্ট বই গেল নয়, হ্যাঁ, আমি প্রপার ক্যারেক্টার তো। আচ্ছা, ওই দা লাইটই তাহলে আমি ধরি, হ্যাঁ। বিবেকানন্দ সিনেমার। তো এনজিটা। ওটা না রিলে শুট হয়েছে, জানো? আচ্ছা। হ্যাঁ, ওটা তো রিলে কতদিন আগে করেছিলি? 2012 সালে। আচ্ছা, অনেকদিন। হ্যাঁ, তো রিলে শুট হয়েছে। আর দেখতে দেখতে 13 বছর তার মানে। হ্যাঁ, অনেকটা দিন হয়ে গেল। না আমি ট্রাই করছি 2008 থেকে, আর একটুখানি বাড়িয়ে ধরো, এ কি গো। ওকে, মানে তুই তখন স্কুলে পড়তিস? স্কুলে পড়তাম তখন থেকে। তো এবারে সেই রিলে একটা ঘোড়ার সিকোয়েন্স ছিল, যেখানে পড়ে গিয়ে আমার এখনো আমার কোমরে সেই পেনটা, মানে হয়ে গেছে। ঘোড়াটাকে থামাতে হবে, মানে ওকে। বিলে পাগলা ঘোড়াকে থামিয়েছিল। তো সেই পোর্শনটা শুট আমাকে করতে হয়েছিল, আর থামাতে গিয়ে আমার ঘোড়ার পায়ে দিয়ে আমার কোমরে লেগে গেছিল। তখন বুঝতে পারিনি, ছোট ছিলাম। এখন সেই পেনটা এখনো রয়েছে। তো ওই শ্যুটটা অনেকবার করতে হয়েছে আমাকে। আর মানে কোনোদিন ওইরকম হয়েছে কোনো কো-অ্যাক্টরের কাছ থেকে বাজে বিহেভ পেয়েছিস বা কিছু সামথিং? নতুন যখন ছিলি, দেখ এখন আমি এখন হয়তো খুব কেউ করবে না। ডিরেক্টরের কাছ থেকে বাজে বিহেভ পেয়েছি। আচ্ছা। রত্নদীপ নাম, আমি জানি না এখন উনি কাজ করেন কিনা। এইভাবে নাম নিয়ে। কেন না নেওয়ার কি আছে? ঠিক তো আছে, বাজে ওকে। করেছে তো বাজে করেছে। ওকে। তো সিরিয়ালটার নাম হচ্ছে বউ কথা কও। উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। আচ্ছা। আমার একটা ছোট্ট পোরশন ছিল যেটা আমি করতে পারিনি। বাবা মা তুলে গালাগাল দিয়েছিল ওই লোকটা হুম। আমাকে। তবে এখন আমি দেখি না লোকটাকে কোথাও কাজ করতে। তো আমি ইন্দ্রপুরের রেস্টরুমে গিয়ে, মানে ওই নোংরা একটা ওয়াশরুম তখন ছিল জুনিয়র আর্টিস্টদের জন্য, ওখানে আমি খুব কেঁদেছিলাম, আর নিজেকে বলেছিলাম আমাকে এখানেই অ্যাক্টিং করতে হবে, আমি এই স্টুডিওতেই অ্যাক্টিং করবো, প্রপার অ্যাক্টর হয়ে আসবো যেখানে আমাকে কেউ বকবে না। তো তার কিছু বছর পর আমি বামা খ্যাপা করেছি, আর একটা গল্পে আমি লিড করেছি সেখানে। দেন আচ্ছা, রাসমণি অলসো আমার ওখানে। অনেকগুলোই করেছিস তারপর হুম। ব্যাক টু ব্যাক। আর সিনেমা তারপরে আর কখনো কিছু আসেনি সিনেমা অপরচুনিটি? এসছে, মানে ওটিটি সিনেমা না, কেউ ডাকেনি? কেউ এখন তো ডাকে ওটিটিতে এখন তো আমরা শুনি না। আমার মোটামুটি। না, মানে আমার যেটা মনে হয়, তুই প্রত্যেকটা মানুষের নিজের ক্ষমতাটা বোঝা উচিত বা ক্যাপাবিলিটিটা বোঝা উচিত। আমি তো সেই অর্থে অভিনয় কোথাও শিখিনি। তো আমার মনে হয় যে আমি যা অ্যাক্টিং করি সেটা সিরিয়ালের জন্য আমি খুব ভালো। বাট সিনেমা বা ওটিটির জন্য আমি এখনো রেডি নই। আমাকে অনেক কিছু শিখতে হবে। তো যেই সাটল অ্যাক্টিং যেগুলো দরকার হয় সেগুলো আমার দ্বারা হয়তো হবে না। এটা আমার মনে হয়। আর যখনই তুমি নিজের এই খামতিগুলো বুঝে যাবে না, তখন এই আফসোসটা না, থাকবে তাহলে না অভিনয়টা যে কি? আমি কেন পেলাম হ্যাঁ, না। বুঝতে পেরেছি। সেটা কি তোর কোনো ভাবনা আছে অভিনয়টাকে আরো গ্রুম করা, বাইরে হ্যাঁ, যাওয়া? ডেফিনেটলি সেটা করতে হবে। বাট তার আগে হচ্ছে নিজেকে আরেকটু মডিফাই করতে হবে। সেটা আমি প্রচন্ড। প্রত্যেকবার ভাবি যে আমি একটু জিম করে একটু মডিফাই হয়ে আসবো। প্রত্যেকবারই ফেলিওর হয়ে যায়। খেতে জিমটা আমি ভালোবাসিস তো। খেতে তো ভালোবাসি, আর আমি মোটা হয়ে যাচ্ছি দিনকে দিন। তুই তো নেগেটিভ করেছিস, পজিটিভ করেছিস। কোন ধরনের ক্যারেক্টার করতে তোর বেশি ভালো লেগেছে? আমার মাইথোলজি ক্যারেক্টার করতে প্রচন্ড ভালো লাগে। আমি আমি তুমি জানো হয়তো, এর আগে আমি প্রচুর মাইথো প্রচুর ক্যারেক্টার করেছিস। করেছি। আমার আমার ওগুলো না আমার ভেতর থেকে আসে। মানে টানে আমাকে মাইথোলজিক্যাল ক্যারেক্টার। আ বাট নেগেটিভও আমার খুব ভাল লাগে। মানে করার অনেক জায়গা থাকে। হ্যাঁ, অনেক জায়গা থেকে আমার খুব ভাল লেগেছে নেগেটিভটাও। পজিটিভ, পজিটিভ ঠিক আছে। এবার একটা খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন। হুম। প্রেম করিস? কেউ প্রেম আছে? করি না। আমি খুবই করতে চাই, কিন্তু মানে কেন করছিস না? চোখের সামনে না কাউকে দেখে মনে হয় না যে ঠিকঠাক মানে থাকবে বলে আরকি। সবাই এত অপশন চারিদিকে, সবাই একে ছাড়ছে ও ওর সাথে ধরে নিচ্ছে, ওকে ছাড়ছে। এত ফাস্ট সবকিছু দেখতে পাচ্ছি। ২ দিন আগে শুনলাম ওর সাথে ব্রেকআপ হয়েছে। আ
তারপরের দিন ওর সাথে আবার তারই বন্ধুর সাথে আবার প্রেম, মানে ইন্ডাস্ট্রিরই আর কি, খুব চাপের আর কি। না আমি চাই না আমি যেখানে কাজ করব সেখানে আমি প্রেম করবো, এটা আমি কোনোদিনও চাই না। কোনো শুনতেও পাবে না আমার এরকম কোনো ঘটনা বা স্টোরি। বাট বাইরের কেউও যে মানে কিন্তু মাঝে মাঝে আমি দেখি সোশ্যাল মিডিয়ায় সায়ক এর সাথে বিয়ে করছে, সায়ক এর সাথে প্রেম করছে। প্রচুর লোকজন নায়িকাদের সাথে আমি মানে লোকজনের যারা দেখি ভাবনা আসে। হ্যাঁ, মানে এটাও হয়ে অনেকের সাথে তোর নাম জড়িয়েছে যেটা দেখি। তাদের মানে কারোর সঙ্গেই কিছু ছিল না। না বন্ধু, আয়েশা বন্ধু তো, এই কি গো? আরে আমি নামই বলছি না। আমি অনেককেই দেখেছি। মানে দেখ পেজে যেভাবে হয় যে এর সাথে প্রেম করছে সায়কের। ইনফেক্ট আমি তোকে অনেকবার জিজ্ঞেস করি, "কিরে ভাই তুই প্রেম করছিস?" এরকম আমি তোকে জিজ্ঞাসা করেছি। "না গো আমি একটা সিরিয়াল করছি। দেখো না ওরা আমার নাম দিয়ে দিয়েছে।" মানে সামথিং তোর কাছে এই রিপ্লাইটা এসছে। তো এতদিন মানে কোনদিনই প্রেম করিসনি। না। মানে স্টিল নাও সিঙ্গল। হ্যাঁ। ওকে। প্রেম করার ইচ্ছে আছে? হ্যাঁ, কি খুব ভালো জিনিস প্রেমটা, মানে একটা এড দিয়ে দে তাহলে। এটা তুই কিন্তু এখনো অব্দি বলিসনি যে আমি বিয়ে করব। এটা তোর ব্লগেও আমি দেখিনি যত সম্ভব। না, না, বিয়েটা জানি না। বিয়েটা হয়তো বাড়ি করার পর ইচ্ছা হবে। হ্যাঁ। আপাতত আমার টার্গেট বাড়ি করা। না এটা তোর উম ব্লগের সাবজেক্ট আমি কোনদিন দেখিনি যে সায়ক বলছে যে আমি বিয়ে করব আমার জন্য একটা পাত্রী দেখাও। ও সবার পাত্রী দেখে এর পাত্র, এর পাত্রী এরকম তুই তোর বন্ধু-বান্ধবদের দেখেছি ঘটকালি করিস। কিন্তু হুম, নিজের হুম। ঘটকালিটা তুই করিসনি। না, কাজের জায়গা থেকে তো চাই না, দ্যাটস ফাই। আর বাইরে আমি কাকে ভরসা করব? কাউকে সেভাবে চিনতে হবে একটা মানুষকে প্রেম করার জন্য। তবে হ্যাঁ, আমি করতে চাই প্রেম। কি সুন্দর কলকাতার রাস্তায় সবাই ঘুরে বেড়ায়, আমি দেখি। কত প্রেম এদের জীবনে। আমার জীবনেও আছে কিন্তু মানুষ নেই। তোর একটা বেবি আছে তো। হ্যাঁ? ফ্লু। বাবা, ও ভয় বাবা, পেয়েছিল। এই শাদি এমন ভাবে বলছে, মানুষ না থাকলেও কি হতো, তোর তো একটা বেবি আছে, মানে এটাই তো। হ্যাঁ, ও যাক আর বেবি নেই, ও বুড়ি হয়ে গেছে। সায়কের একটা বেবি আছে। ওর বয়স ইয়েস। 15 বছর। মানুষ আন্দাজে প্রায় 100 ছুঁই ছুঁই ওর বয়স। হ্যাঁ, সিরিয়াসলি। হুম। তো খুব বাধ্য। খুব ভালো, ওর মতো আহ কোথায় মানে পাবো কোথা না থেকে আমি কাউকে। ওকে কোথায় থেকে নিয়ে এসেছিলি তুই? আমাকে দিয়েছিল রুনাদি, জন্মদিনে আমাকে গিফট করেছিল আচ্ছা, রুনাদি। ও তো এখন একটু বয়স হয়েছে বলে একটু কি শান্তশিষ্ট হয়ে গেছে? না, না, ও বরাবরই শান্ত। মানে ছোটবেলায় ২-১ বার বাড়ি ছেড়ে পালিয়েছিল যখন ওর উঠতি বয়স ছিল। বাড়ি ছেড়ে পালিয়ে ড্রেনে পড়ে গেছিল। এইসব ঘটনা, প্রচুর ঘটনা রয়েছে ওর। কোন একটা মজার ঘটনা বল না তোর সাথে ওর যদি থাকে? আমার সঙ্গে না, ওর ওই পালিয়ে গেছে বলছি তো, শোনো। তখন আমার মাধ্যমিক পরীক্ষা ২০১০ সাল। তখন হচ্ছে হঠাৎ করে ছোট, মানে ধরো কিছু বছর হয়েছে আরকি। হঠাৎ করে দেখছি বাড়িতে নেই, খুঁজছি চারিদিকে, নেই, 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 নেই জাস্ট। এবারে তারপরে পাড়াতে বাবা গেছে হ্যাঁ। খুঁজতে। অনেকক্ষণ পর বিকেলের দিকে বলছে যে ওই জায়গায় ভুঁড়িপুকুরে, ওখানে ভাড়া থাকতাম তো, ভুঁড়িপুকুরে একজনের বাড়িতে ওকে পাওয়া গেছে। বোধহয় ওটা তোমাদেরই কুকুর হবে, ড্রেনে পড়েছিল। তো ওনারা নিয়ে স্নান টান করিয়ে দিয়েছে। তো মানে ও জাস্ট পালিয়ে গেছে প্রেমের তাড়নায়, ভাবতে পারছো? ওর এত প্রেম পেয়েছে রাস্তার কুকুরদেরকে দেখে, জাস্ট বাড়ি ছেড়ে চলে গেছে, এবং যার সাথে গেছে সে ওকে নিয়ে যায়নি কিন্তু, ড্রেনে ফেলে দিয়েছে। তো চিরি তারপর থেকে সে আর মানে এই ভুলটাও কখনো করতে চায়নি। প্রিয় মানুষদের হারিয়ে ফেলার ভয় পাস তো? ও বাবা গো, এটা তো মানে, মানে মানে এখন আমার বয়স হচ্ছে ৩১। তো ইনক্লুডিং ক্লু, খুব ভয় লাগে, মানে আমার প্রচন্ড ভয় লাগে। এজন্যই যেহেতু তুই বললি অনেকটাই ক্লু এর বয়স হয়ে গেছে। ১৫। ১৫ হয়ে গেছে। সেখানে ওই ভয়টা খুব, খুব। এগুলো মানে এই ভয়গুলোকে কিভাবে ওভারকাম করিস? কারণ আমাদের না কিছু সময় এমন ভয় থেকে আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই দেখবি? সেই জায়গাটা থেকে ফ্রাস্ট্রেটেড অর ও ডিপ্রেসড? ডিপ্রেসড ও হই, ফ্রাস্ট্রেট ও হই মানে কি সামথিং যে কিছু ভালো লাগছে না। এটা আমি হারিয়ে না, ফেলবো। কিছু ভালো লাগছে না এরকম আমার কখনো মনে হয় না। মানে আমি আমার আমার সবসময় মনে হয় যে যা চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। আমি সত্যিই খুব গ্রেটফুল। আর আমারও খুব ডিপ্রেশন আসে। হ্যাঁ, সেটা হচ্ছে রাত্রেবেলা করে আসে। আ যখন আমি ঘুমাতে যাই। এখন আমার ঘুমটা তাড়াতাড়ি আসে না। অনেক ভাবনা চিন্তা আসে। নেক্সট কি হবে? কি করব আমি? তো তখন হচ্ছে এত কিছু, মানে মানুষজন ভেবে না, মানে আ ইনফেক্ট আমি যখন কাজ পাচ্ছিলাম না, অ্যাক্টিং এর মাঝখানে অনেকগুলো বছরের গ্যাপ ছিল। আফটার কাঞ্চি। তো তখন হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি পাচ্ছি না, আমি কাজ পাচ্ছি না, আমার মরে যেতে হবে। এরকমও ভাবনা চিন্তা এসছে। তো হ্যাঁ সেটা না সেখান থেকে খুব, নিজেকে কিভাবে ওই মরে মুভ যাওয়ার করেছিস? দিনের স্টোরিটা আমি বলছি। ওইদিনকে আমি একদম ভেবেই নি যে আমি শেষ হয়ে যাবো। আমার আমার আর কিচ্ছু হচ্ছে না লাইফে। দেন এমনি ফোনটা ঘাঁটতে, ঘাঁটতে ভাবছি কিভাবে মরা যায়, কি করব? হঠাৎ করে দেখলাম ক্রোমা থেকে একটা অ্যাড দিয়েছে যে Apple MacBook পাওয়া যাচ্ছে ৬৫,০০০। কি করে দিচ্ছে ৬৫,০০০ এ Apple MacBook? দেখি তো। ঢুকলাম। আচ্ছা, ৬৫,০০০, যাই তাহলে অর্ডার করে ফেলি।
অর্ডার করলাম। এই যে আমি অর্ডারটা করে নিলাম, তো আমার কিছুক্ষণ আগে মরতে চাইছিলাম, আমি অর্ডার করে নিয়েছি, আমি বেঁচে রয়েছি পরের দিনে ম্যাকবুকটা দেখার জন্য। আমি এত মজা পেয়েছি অর্ডার করে। তো এরকম ভাবে আমার ফ্রাস্ট্রেশন বেরিয়ে যায়, কিছু কিনে ফেলি আমি, নয় আমার গোল্ড কিনতে এখন খুব ভালো লাগে। তো এরকম করে করে আমি ইনভেস্টমেন্ট, আমি ফ্রাস্ট্রেশন আমি দূর করে ফেলি। আর মানে খুব ইনভেস্টমেন্ট সাময়িক আমার ডিপ্রেশন আসে, তারপরে মনে হয় আমি কেন ভাবছি এগুলো, ভাই একটা লাইফ আছে, আমার কাছে সবকিছু আছে, মানুষের ভালোবাসা আছে, মানুষ এত ট্রোলড হয়, মানে সেই অর্থে মা- মানুষের ভুলভাল ভিডিও ভাইরাল হয়ে যায়, এরও চ্যাট ভাইরাল হয়, আমি খুব খুব ভালো আছি, আমি আমার জীবনে কিচ্ছু নেই, আমি খুব ভালো আছি। এটা তুই খুব ভালো একটা বললি যে ভুলভাল ভিডিও ভাইরাল হয় এবং প্রচুর ব্লগার আছে খুব ভুলভাল বাজে, হ্যাঁ, ব্লগ করছে। সেগুলো কি বন্ধ করা উচিত সোশ্যাল মিডিয়া থেকে? তো দেখো, আমি যদি বন্ধ করিয়ে দিয়ে তাকে যদি একটা কাজের সংস্থান করে দিতে পারি, তাহলে আমি বলবো যে হ্যাঁ বন্ধ করে দাও। এবারে সেটা তো আমি করতে পারবো না, সে তার মতো করে খাচ্ছে, খাক না, যারা দেখার তারা দেখছে, যারা দেখবে না, নাইটি পরে স্নান যাদের দেখতে ইচ্ছা করছে দেখুক। আচ্ছা, আর যেটা হচ্ছে কোন ধরনের চরিত্র করতে চাস? রয়েছে আমি খুব ইচ্ছে যে সাইকো কিলার ক্যারেক্টার করতে পছন্দ, মানে ইচ্ছে আমার, সাইকো কিলার, সাইকো কিলার, অ্যাবনর্মাল, আর পাগল, মানে ওই কাইন্ড অফ অ্যাবনর্মাল পাগল ওরকমই, মানে মানে সাইকো সাইকো। কিলারটা কেন? এইগুলো খুব এক্সপ্লোর করতে ইচ্ছে, মানে মনে হয় যে আমি এটা করতে পারবো খুব ভালো, ভালো মনে হয়। মনে হয়। আর কোন ডিরেক্টরের সাথে কাজ করতে চাস, যার সাথে কাজ করিস? আমি যদি সিনেমা করিস কোনোদিন, তুই বললি আমার খুব ভালো লাগলো যে আমার এই জায়গাগুলো খুব কম রয়েছে, এগুলো আমার এখনো নিজেকে গ্রো করতে হবে, এগুলো হুম হুম নিজেকে গ্রুমিং করব। সেটা অভিনয় যদি আমাকে কোনো ভালো জায়গা থেকে, ভালো অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে আরো কিছু আমি শিখতে পারি, দেন আমি যাব। এটা আমার খুব ভালো লাগলো, কারণ কেউ নিজের নেগেটিভটা আজকাল আর বলে না। হুম। সবাই বলে আমি সব জানি, আমি অভিনয় জানি। মানে হয়তো সে দুদিন হয়তো একটা ক্যারেক্টার প্লে করেছে, কিন্তু আমি সব জানি, আমি সব পারবো, তুমি একটা বড় ক্যারেক্টার দিয়ে দাও আমি করতে পারবো। কিন্তু তুই এটা খুব নিজে মুখে স্বীকার করলি যে আমি, আমার হয়তো এখনো যোগ্যতা হয়নি, কিন্তু তাও তো একটা কোথাও গিয়ে ইচ্ছে থাকে, কারণ তোর সাথে যারা কাজ শুরু করেছে তারা অনেকেই কিন্তু এখন বড় পর্দায় কাজ করছে বা ওটিটিতে কাজ করছে। সেরকম কোনো ডিরেক্টরের সাথে কাজ করার ইচ্ছা আছে যে এর সাথে আমি যদি কাজটা আমার শুরু হয় তাহলে আমার খুব ভালো লাগবে, প্রথম কাজটা? না, আমি ভাবিনি আসলে, কি বলো, এই যে বললাম তোমাকে যে আমি ক্যাপেবল নই বলে আমার মনে হয়। আমার কাছে অফারও এসেছিল কিছুদিন আগে, রানাদ আমাকে বলেছে যে লহ গৌরাঙ্গতে তুই আহ, একটা চরিত্র আছে, করবি? আমি বলছি কী চরিত্র বলো? বলছে যে কৃষ্ণ। এবারে আমি ভাবছি যে একটা সিনেমায় আমাকে দেখবে লোকজন বড় পর্দায়, তার জন্য আমি হয়তো রেডি নই, তো ওই আর কি বললাম, যেহেতু আমার গ্রুমের প্রয়োজন, তো আমি করিনি ওটা। ওকে, আর একটা পার্সোনাল প্রশ্ন করি, করো করো। যেটা হচ্ছে তোর বৌদির সাথে তোর খুব ভালো রিলেশন ছিল, হুম হুম যাই হোক প্রত্যেকটা সম্পর্ক ভাঙে, ওই সম্পর্কটাও ভেঙেছে। হুম। এখন কি কথা হয়, যোগাযোগ আছে? বা এই মানে ভিডিওগুলো দেখে আমার মনে হতো যে মানে ভাই আর দিদির সম্পর্ক, কতটা মিস করিস সেই সম্পর্কটাকে? উম, দেখো, যোগাযোগ মানে হোয়াটসঅ্যাপে কেউ কাউকে আমরা ব্লক করিনি, নাম্বারও আনব্লকই রয়েছে, কল করলে করাই যায়, ও কল করলে করতে পারে, আমিও করিনি, ও করেনি। হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ, আমি রিসেন্টলি করেছি, আমার দিদি মারা গেছিল, তো হ্যাঁ অশোকনগরে, রাইট, তো তখন আমি ওকে তোর মনে ফোন হয় করে কোনো কাজিন বলেছি। সিস্টার হুম না? হুম, জেঠুর মেয়ে। তো ওকে ফোন করে জানিয়েছি যে ওকে ফোন করে জানিয়েছি যে মাম্পি দি আর নেই। তো তুই মানে জয়েন্ট ফ্যামিলি বিষয়টা খুব পছন্দ করিস না? খুবই, বাড়িতে হই হুল্লোড় হবে, গম গম থাকবে এই ব্যাপারটা, বাট ওই আর কি। মানে মাঝে মাঝে আমি দেখি তোর মাসি মেসো সবার কাছে চলে যাস এবং তাদের আমি সঙ্গে আমি একটা খুব ভালো ব্যালেন্স করতে পারি, মানে আমি আজকে এত কাজ করে তোমার কাছে এসেছি এত আগে, আমি মাঝে মাঝে সাবাস এরকম দিতে ইচ্ছা করে, খুব ব্যালেন্স করতে কি কি পারি। করেছিস আজকে সারাদিন? আজকে আমি গেছি হচ্ছে একজনের বাড়িতে, মানে তারা হচ্ছে এসছে আসাম থেকে, ওকে, তো তারা আমাকে অনেক দিন ধরেই চেনে, ওদের বাড়িতে দুপুরবেলায় গেছি, দুপুরবেলা থেকে আমার বাড়ি ফিরে আসার কথা ছিল, তো বলেছে চল হাওড়া স্টেশন চ। এবার আমি হাওড়া স্টেশন রাস্তা গুলিয়ে ফেলেছি, ঠিক আছে, ওই বেহালার ওদিক থেকে রাস্তাটা আমি জানি না, এদিক থেকে জানি, তো এবার রাস্তা গুলিয়ে ফেলে অনেকক্ষণ বাদে লেট হয়ে 6টা নাগাদ পৌঁছেছি। সেখানে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে, তারা গল্প করেছে, মানে আমার তারা ভিউয়ার্স, তাদের সাথে গল্প করে আবার গাড়ি চালিয়ে আমি গেছি হচ্ছে অলকার জন্মদিনে ওকে উইশ করতে, পল্লী বাংলা, সে আরও দূরে, সেখান থেকে আমি আবার এখানে এসেছি, তো ব্যালেন্স খুব ভালো করতে পারি আমি। ঘুরতে কতটা ভালোবাসিস? ডেস্টিনেশন ঘুরতে তো ভালোবাসি, বাট যদি বাবার টাকা থাকতো, ব্যাংক ব্যালেন্স থাকতো, তাহলে মনে হতো যাই ঘুরে বেড়াই, নিজের টাকা ওড়াই, এরকম মনে হতো। যেহেতু নিজের টাকা,
নিজের টাকা দিয়ে অনেক কিছু করতে হবে আমাকে এখন। মায়ের হেলথ রয়েছে, বাবার চিন্তা রয়েছে, বাড়ি বানানো রয়েছে। তাই জন্য মনে হচ্ছে যে না ঠিক আছে এখন ঘুরবো না, এখন একটু সেভ করে বাড়িটা আগে তৈরি করি। তো এই জন্য আমি এখন ঘুরতে যেতে চাই না আর কি। মানে সুকান্ত, অনন্যা, পল্লবী ওরা প্রচুর বলে, ওরা রিসেন্টলি কেরালা গেল, আমাকে পাগলের মতো বলেছে চল প্লিজ হ্যাঁ, চল। তোকে দেখি না সেগুলো। আমি যাই না, তার কারণ মনে হয় যে ঠিক আছে পরে যাব। তো তখন ওদের রিপ্লাই আসে যে তুই তো বুড়ো হয়ে যাবি, তারপরে যেতেই পারবি না। ঠিক আছে দেখা যাবে, আপাতত তো জিনিসগুলো যেগুলো প্রায়োরিটি সেগুলো করি। পল্লবী তো তোর বোন, হুম মুম্বাইয়ে কাজ করছে, তো নিজে যাওয়ার ইচ্ছা আছে? অডিশন দিয়েছিস না না মুম্বাইতে কাজ মানে করার? না আমার ইচ্ছে নেই, তার কারণ আমি কলকাতায় ঠিক আছি, বাড়ি বানাচ্ছি কি গো। বাড়ি বানাচ্ছিস, ঠিক আছে, বাড়ি তো আমার খুব বেশি উচ্চ আকাঙ্ক্ষা নেই জীবনে, আমি যা আছি ঠিক আছি। খুব ভালো থাকতে চাস। আমি আমি মানে ধরো আমার এইটুকুনি আছে, এইটুকুনির মধ্যে থাকতে চাই, এই সব চাই আমার, এরকম আমার লোভ নেই জীবনে এত। তোর বাংলা ইন্ডাস্ট্রিতে প্রিয় অভিনেতাকে? আমার অভিনেতা না, আমার একজন অভিনেত্রী খুব পছন্দের, ওকে। পায়েল দে। আমার খুব ভাল লাগে পায়েল দেকে। আর কেউ, আর বলিউডে কেউ আছে কখনো বলেন ভালো? হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাদুকোন, আলিয়া ভাট, আর অভিনেতা ঐশ্বরিয়া কেউ নেই? রায়। অভিনেতা হ্যাঁ রণবীর কাপুর, রণবীর সিং। আমি ভাবলাম পায়েল, মানে শুধুমাত্র শায়কের ভালো লাগে, অভিনেত্রীদের অভিনেতা না না না, কাকেও আমার নেই? পায়েল দিকে খুব ভাল লাগে, পায়েল দির ওয়ে অফ টকিং, পায়েল দি যেভাবে অ্যাক্টিং করে, মাইথোলজিক্যাল ক্যারেক্টার যেভাবে প্লে করে, আমার খুব ভাল লাগে। মাইথো তোর এত ভালো লাগে, কোন ক্যারেক্টারটা করতে চাস, এখনো অবধি করে উঠিসনি? কারণ প্রথম থেকে তুই মোটামুটি মাইথোলজিতেই রয়েছিস আটকে, আমি যা দেখলাম। হ্যাঁ সব মাইথোলজি পড়া মোটামুটি? না, পড়া তো না, বা মানে আমি শুনেছি শুনেছি শুনেছিস? সব মোটামুটি। হ্যাঁ, এরকম কোনো ক্যারেক্টার আছে যেটা করা হয়নি, তুই করতে চাস? যা দেবে মাইথো রিলেটেড আমি সব করতে পারবো। যদি মহাভারতের শকুনি ক্যারেক্টারটা বলা হয়? সব করতে পারবো আমি, সব যদি আমার চেহারার সাথে যায়, আমাকে যেন সাজিয়ে দাও আমি পেরে যাব, যদি আমাকে দিয়ে হয় কাজটা আমি পেরে যাব। আর তুই যে এগুলো করেছিস এখন অবধি, সব থেকে ভালো কোন চরিত্রটা করে লেগেছে? একটা চরিত্র থাকে যে এটা করে ভালো লেগেছে মাইথোতে আমার। শুধু মাইথোর কথা বলছো? শুধু মাইথো বলছি। মহাপ্রভু শ্রী চৈতন্যে আমি কৃষ্ণ হতাম। তো আমাকে অদিতি দি ওটা আমায় কাস্ট করেছে। তো আমাকে 2-3 দিনের জন্য চেয়েছিল, বলেছিল যে শোন 2-3 দিনের জন্যই লাগবে, তুই আসবি একটু জাস্ট দেখা দিয়ে চলে যাবি, এরকমই। ফাইন, ওকে ডান করে দিয়েছি, আমি গেছি। তো সেটা আমি 2018 মানে শুরু করেছি ওটা, একদম যতদিন সিরিয়ালটা চলেছে আমি ছিলাম ওখানে। তো আমি প্রচুর বড় বড় ঘটনার সঙ্গে ভগবান নিয়ে আসতো, ভগবান আসতো, সলভ করতো, এরকম হয়ে গেছিল পুরো ব্যাপারটা। কৃষ্ণের চরিত্রের সাথে নিজের চরিত্রের কোথাও মিল আছে মনে হয়? না আমি তো প্রেম সেভাবে পাই না, করতে ওই পারি জন্য। না, খুব না, চাই কৃষ্ণ তো করতে। এমনি দুষ্টু ছিল একটা। দুষ্টু আমি নই, আমি ভালো। তুই ভালো প্রচন্ডই। যাই হোক, আর তুই প্রথমে বললি তুই খেতে খুব ভালোবাসিস, কি ধরনের খাবার মোটামুটি সব পছন্দ? ধরনের ননভেজ। এবারে এত ননভেজ খেয়েছি না এখন সব ধরনের না 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 না, এই non-veg? গরু শুয়োর বাদ দিয়ে, গরু শুয়োর সাপ যেগুলো উৎপাটাং জিনিসপত্র, আমি শুধু নইলে চিকেন তুই খাই, মানে মাঝে মাঝে মাটন। এটাই কালকে দেখলাম, মানে যবে আমাদের আপলোড হবে, শায়ক সব ধরনের ননভেজ না খেতে না 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 ভালোবাসে। না, যা এরকম না, মানে ননভেজ আইটেম রেসিপি চিকেন আর মাটন দিয়ে যা বানাবে, তবে মাটনটাও কমে গেছে কারণ আমার রিসেন্টলি ইউরিক অ্যাসিড ধরা পড়েছে, তো ওটা বাদ দিয়ে আর কি খাই এখন শুধু চিকেন। গান শুনতে বেশি ভালোবাসিস না শুনতে ভালোবাসি, করতেও ভালোবাসি দুটোই। বই পড়া সেভাবে হয়ে না ওঠে না, না? বই আমি পড়ি, আমি বললাম না পড়াশোনা থেকে আমি না, তাও তো একটু পড়াশোনা করতে হয়, দেখ একটু নতুনত্ব কিছু জানতেই কিচ্ছু হয়। পড়ি না, আমি কিচ্ছু পড়িস না? কিচ্ছু না। গল্প আমার দাদাও মাঝে মাঝে অবাক হয় আমাকে দেখে, তোর মধ্যে কোনো জ্ঞান নেই ভাই, আমাকে বলে। আমি মানি সেটা, আমার মধ্যে সত্যি কোনো জ্ঞান নেই, মানে আমি আছি এমনি বেঁচে আছি, আমি এমনি চলে এই যে যাচ্ছি। দাদার কথা উঠলো তার জন্য জিজ্ঞেস করছি আরেকবার, যে আমাদের মানে যেহেতু তোরা দুই ভাই, ছোট ভাইদের এরকম থাকে যে দাদার মধ্যে এই গুণটা আছে, এই গুণটা যদি আমার মধ্যে থাকে তাহলে খুব ভালো হয়। এরকম কোনো গুণ দাদার মনে হয় যেটা তোর মধ্যে থাকলে তুই হ্যাপি হতিস আরো, যে এই গুণটা দাদার, এই গুণটা যদি আমি পেতাম, সেটা তোর নেই হয়তো, এরকম কোনো গুণ রয়েছে? দাদার বেস্ট গুণ হচ্ছে দাদা খুব ভালো পড়াশোনায়, দাদা খুব ভালো মাথা, দাদা খুব ভালো লেখে। আহ, আমিও আজকাল একটু লিখি টুকটাক, বাট ঠিক আছে, মানে যার যেটা আছে, ভগবান যা দিয়েছে তাই। আমি ওর থেকে একটু বড় লোক আছি, ব্যাস এটাই আমি খুশি। এটা তো দাদা দেখবে আর বলবে যে তুই বলেছিস। আরে দাদা ভাইও বলে, আমার ভাই আমার থেকে বড় লোক। হ্যাঁ, সেটা তুই, আমরা সবাই বলি শায়ক প্রচুর বড় না লোক। না না না, প্রচুর না, আমি দাদাই এর থেকে বড় লোক। আচ্ছা, আমার থেকেও বড় লোক। যাই হোক, খুব ভালো। আচ্ছা শায়ক, আরেকটা জিনিস বল, যে এই যে একটু আগে তোকে জিজ্ঞেস করলাম, তুই বললি যে না আমি বলিউডে কাজ করতে চাই না, আমি টলিউডেই কাজ করতে চাই। হ্যাঁ, এবং যেহেতু তুই বলছিস যে আমি টলিউডেই কাজ করতে চাই, কোথাও কি তো কখনো মনে মানে এটা আফসোস থাকবে না যে আমি নিজেকে বেঁধে ফেলেছি? সিরিয়ালে রে?
সিরিয়াল বল, সিনেমা দেখ, এখন না যেরকম পরিস্থিতি, এখন তো ওইরকম মানে সিনেমা প্রচুর বেরোয় না। আগে আমরা যখন ছোট ছিলাম প্রচুর সিনেমা বেরোতো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা। বেঁধে ফেলেছি, আফসোস, এগুলো তখনই আসবে যখন আমি মানে যখন আমার মধ্যে সেই চাহাতটা থাকবে, আমাকে ওইখানে যেতে হবে, ওইখান থেকে আমি পৌঁছে যাব, সবাইকে আমি এরকম করে হাই বলবো। আমার এই চাহাতটা কখনো ছিল নেই। না। আমি একদম এই গ্রাউন্ডে থেকে সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি। সেখানে আমার পরিবার থাকবে, সেখানে আমার আশেপাশে যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট দিয়ে এসছে তারা থাকবে। এইগুলো না আমি খুব ওপরে চলে গেলে পাবো না। মানে যা বুঝতে দিয়েছে পেরেছি। ভগবান তাতে আমি ঠিকঠাক রাস্তায় দাঁড়িয়ে স্যাটিসফাইড। ফুচকাটা খেতে পারবো না। না, খায় হয়তো বড়রা, ওরাও হয়তো খায়। আচ্ছা। মানে ঠিক আছে, আমি যা আছি ঠিক আছে, আমার আফসোস সত্যিই নেই। আচ্ছা, আমরা হ্যাঁ, যখন মানে মাঝে মধ্যে যখন সিরিয়াল পাই না তখন একটু আফসোস হয়। হ্যাঁ, তখন আমি সে এশাদিকেও ফোন করে বলি যে প্লিজ দেখো একটু। ওকে, জাস্ট এটা নিয়ে আর কথা বাড়াবো না, এটা পজ এখানে। আচ্ছা, যে সেটা বুঝলাম, কিন্তু তুই একটা জিনিস বল যে আমাদের যারা মানে বিগ স্টার রয়েছে, হুম হুম। আহ, যখন আমরা ছোট ছিলাম সেই সময় দেখবি পাড়ায় পাড়ায় বিভিন্ন প্রোগ্রাম হতো বা বিভিন্ন আর্টিস্টরা আসতো হুম হুম যেখানে, হুম হুম হুম। সেখানে কখনো অটোগ্রাফ নিতে গেছিস বা আমি সেলফি? তখন একটাই সেলফি দেখেছি সোনারপুরে। হ্যাঁ কনসেপ্ট ছিল না আমাদের না না সময়। না না, শোন, আমি দুবার দেখেছি। মানে এক হচ্ছে সোনু নিগমকে দেখেছি ছোটবেলায়, দুই হচ্ছে আমি তাপস পালকে দেখেছি, সোনারপুরে এসেছিল কালী পুজোর সময়। তো তাপস পালকে আমি শুধু দেখেইছি, দূর থেকেই দেখেছি, আমার ভাল লেগেছে। আর সোনু নিগমটা আমার খুব ভালো করে মনে আছে, মিউজিক ওয়ার্ল্ড ছিল পার্ক স্ট্রিটে, সেখানেও এসেছিল। আহ, আহ, মা দাদাভাই বিভৎস ফ্যান সোনু নিগম, আমি চিনতামও না তখন সোনু নিগম, বাচ্চা এইটুকুনি। দাদাভাই যাচ্ছে, মা যাচ্ছে, আমিও যাচ্ছি। এবারে দাদাভাই মাকে নিয়ে গেছে, মা আমি সোনু নিগমকে দেখবই। এবারে ঠিক ঠিক করছে ভিড়, আমরা লাস্টে পৌঁছেছি, আমরা একদম শেষে, ছোট্ট মিউজিক ওয়ার্ল্ড, জায়গাটা খুব বেশি নয়। এবারে আমাকে তো দেখতে হবে যে কাকে দেখতে এলো এরা, টুটু টুটু করে লোকের পায়ের ফাঁক দিয়ে আমি সামনে চলে গেছি, ঠিক আছে। কিছুক্ষণ পর সোনু নিগম প্রোগ্রাম শুরু করেছে, কথা বলছে, ওর মিউজিক অ্যালবাম রিলিজ করেছে, সিডি ক্যাসেট। তো তখন ওটাই অ্যালবাম রিলিজ করতে মানে আসতো। তুই অটোগ্রাফ নিতে ছুটিস? না না না, আমি দেখছি মানুষটাকে কেমন। হ্যাঁ, হ্যাঁ, এটা এবারে আমি যেটা বলতে চাইছি, ওটা মা পেছন থেকে আমাকে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। আমার বাড়ির নাম হচ্ছে সোনু। তো মা বলছে সোনু, এ সোনু, এই ভাই কোথায় রে, এই সোনু। এটা না আস্তে আস্তে বাড়ছে, সোনু একদম লাস্ট অব্দি পৌঁছে গেছে, সোনু কোথায় গেলে, এরকম। এবারে সোনু নিগম এরকম, আমার এটা মনে আছে কারণ আমি সামনে থেকে দেখেছি সোনু নিগমকে। এটা দারুণ। আচ্ছা, তুই এখন এক পরিচিত মুখ, সিরিয়াল করিস, ব্লগিং করিস, হ্যাঁ। প্রথম প্রথম যখন লোকে চিনতে পারছে রাস্তায়, এরকম হয়েছে সেলফি তুলতে এসছে? না না, ব্লগিং তো আমি এখন করছি, হ্যাঁ, তার আগে তো আমি সিরিয়ালে সিরিয়াল আমি প্রচুর করছিলি, এরকম আমি ফেস করেছি। ফেস তো করেছিস, সেলফি তুলতে এসছে? হ্যাঁ, প্রচুর সিরিয়ালের প্রথম সময়ও দিনটা প্রচুর। কেমন লেগেছিল? প্রথম হয় না যে মানে আমি আগে পপুলার আগে হয়ে আমি গেছি? বলছি, আমি আর পল্লবী, মানে যে মিরাক্কেল করতো, এখন হ্যাঁ, মুম্বাইতে আছে। তোর বোন? হ্যাঁ, পল্লবীকে হচ্ছে সবাই চিনতে পারতো বিকজ অফ মিরাক্কেল। আর আমি ধরো খুব একটা ফেমাস সিরিয়াল করিনি, মানে ছোট সিরিয়াল ছোট করেছি। ক্যারেক্টার প্লে হ্যাঁ, না করছিস? করেছি হয়তো তোমারই জন্য বলে একটা সিরিয়াল, আচ্ছা, বাট সেটা খুব একটা মানুষজন দেখেনি। কিন্তু আমি আর টোপাই ধরো সাউথ সিটি যাচ্ছি, আমাদের সাউথ সিটি যেতে খুব ভালো লাগতো। তার কারণ হচ্ছে ওখানে গেলে প্রচুর মানুষ কথা বলতে চাইতো, সেলফি তুলতে, এরকম বুঝতে মনে হতো, পেরেছি। কারণ আমরাও দেখতে পেতাম অ্যাক্টারদের। তো এবার টোপাই এর সাথে কথা বলছে, পল্লবীকে আমি টোপাই বলে ডাকি, তো ওর সাথে সবাই সেলফি তুলছে। এবার তখন আমার মনে হতো যে আমাকে কেন দেখছে না, আমি না লোকের মুখের সামনে দিয়ে এরকম 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 ভাবে গিয়ে বসে, এরকম ভাবে যাতে লোকে আমাকে নোটিস করে। তো তখন তুলতো না আর কি, তখন ভাবতাম যে ঠিক আছে পল্লবীর সাথেই তুলছে। তো আস্তে আস্তে যখন এলো তখন আমার সাথে সেলফি তুলেছে আমি, এরকম ফিলিংসও আজকে কি কোনো হয়েছিল। মেয়ে এসেছিল সেলফিটা তুলতে, মনে না না, আছে সেটা? কাকিমাই এসেছিল। যাই হোক, সায়ক, অনেকক্ষণ আড্ডা দিলাম আজকে, ভীষণ ভালো লাগলো তোর সঙ্গে। মানে এই ধরনের গল্প আমার কখনোই হয়নি, হুম হুম। আমরা কাজ রিলেটেড অনেক কথা বলেছি। তোর কেমন লাগলো জানি না, এটা আমার প্রথম দিনের পডকাস্ট তোর সাথে করছি। আচ্ছা, আমি একটা কথা বলে দিতে চাই বলো এখানে, বলো বলো। তুমি কিন্তু আমায় থামাতে পারবে না, তুমি কিন্তু কাটতে পারবে না। ওকে। ঠিক আছে, ওকে। তোমরা যারা নতুন ট্রাই করতে চাইছো অভিনয়, ঠিক আছে, তারা কিন্তু এই যে ঈশা ঈশা ঘোষাল নামটা মনে রেখো, ফেসবুকে সার্চ করে রিকোয়েস্ট পাঠিয়ে পিং করো, ঠিক আছে, কাজ পেতে পারো কিন্তু। কাজ পেতে পারো। তুই আমার মানে নতুন মুখ কিন্তু আমার তুমি তো শোতে খোঁজো, এসে বলো, বাঁশ দিয়ে চলে গেল। তুমি তো নতুন মুখ তো খোঁজো তো তুমি, নতুন তাহলে নিশ্চয়ই খুঁজি, সে তো অবশ্যই খুঁজি। ইপিদেরকে। যাই না, হোক, ঠিক আছে, নো ওকে। বিপ বিপ। ঠিক আছে। এ, হ্যাঁ, নিজের পরিচয়টা তো থাকা ভালোই আমি মনে করি। এটা আমার একটা নতুন জার্নি, একদম নিজের শখে। এবং আমার সব থেকে এই জার্নিটা আমি শুরু করেছি সায়ক, যেহেতু আজকে প্রথম দিনের এপিসোড,
আহ, আমার আমার কেরিয়ারের মনে শুরু আছে যে আমরা বহুতে বসে আলোচনা করেছিলাম, তুমি, আমি, সায়নী। কারেক্ট, আমরা আলোচনা করেছিলাম। আর আর সেটা হচ্ছে আজকে ফাইনালি। ফাইনালি হচ্ছে, এবং সেটা মোটামুটি 1 ইয়ার হয়ে গেছে সায়ক, মানে একদম ওয়ানের বেশি কি বলছো, হ্যাঁ, কাঞ্চির রাইট পরে রাইট পরেই রাইট তো রাইট অনেক রাইট রাইট বছর সেই হয়ে সময় গেছে। হয়েছে। আর এটা না মানে কারণ আছে, আমি তোকে বলছি, তুই জানিস না, কারণ সেই সময়টা তোর সাথে আমার আলাপ হয়নি। আমি যখন কেরিয়ার শুরু করি, যেহেতু আমারও ব্যাকগ্রাউন্ড ধর নয়, আমি পুরো দুর্গাপুর থেকে এসেছি, কলকাতায় একটা মেসে থাকতাম, মানে আমারও একটা অন্য লাইফ ছিল সেই সময়টা। এবং সেখানে না আমি প্রথম একটি চ্যানেলে রিপোর্টার হিসেবে জয়েন করি, ইন্টার্ন, ঠিক হুম, আছে। এবং আমার মনে আছে প্রথম দিন আমি, এখনো আমি জানি, প্রথম দিন আমি সাবিত্রী চ্যাটার্জির ইন্টারভিউ নিতে গেছিলাম, ঠিক আছে। আর আমার জাস্ট বুমটা নিয়ে জাস্ট এরকম 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 ঘুরছে, মানে কি জিজ্ঞেস করবো, কেন জিজ্ঞেস করবো, এরকম একটা প্রশ্ন। তো তারপরে সেখান থেকে জার্নিটা শুরু হয়, আলটিমেট শিখি, তারপরে সেই চ্যানেলেই অ্যাঙ্কারিং করি। এবং যেটা হয় না, অনেক সময় দেখবি তুই তোর শখের জিনিসটা তোকে বিভিন্ন কারণবশত ছাড়তে হচ্ছে, একদম। হ্যাঁ, কারণ কোথাও গিয়ে। এবং সেখান থেকেই আরেকটা নতুন জার্নি শুরু হয়, এবং আমি সেই জার্নিটাতে সিরিয়াসলি আই এম ভেরি হ্যাপি, কারণ আমার মনে হয় যেহেতু নিজে আর লেখালেখি আমার করি। দেখা ভীষণ ভালো যে কাজটা করে, আমার খুব পছন্দের, আর তুমি খুব ভালো করে কাজটা করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং সেই জন্য এবার এই কাজটা আমার শুরু করা সেই জন্যই যে যেটা দিয়ে আমি কেরিয়ার শুরু করেছিলাম, সেই জিনিসটা যদি একটু থাকে, মানে পডকাস্টটা কি বলতে মানে এটা জাস্ট লাইক ইন্টারভিউ আমি বলবো না, এটা আমার আড্ডাই বেশি। আমি যাদের সাথে কাজ করেছি, আমি সেই সমস্ত মানুষজনদের সাথে আড্ডাটা দিতে চাই, কারণ যাদের সাথে আমি মানে কাজ করি তাদের অনেক কথা ওই সময় শুনি, তারপর মনে হয় যে কাশ এটা যদি কেউ শুনতো, মানে ইনফ্যাক্ট তোর লাইফটাও আমি মনে করি যে তোর লাইফের যে গল্পটা আছে না, আজকে যদি 10টা ছেলে মেয়ে তোর লাইফের গল্পটা শোনে না, তারাও কিছু নতুন করবে। নইলে এরকম যখনই আমরা দেখি যে আমাদের বাবা মার মানে আর্থিক অবস্থা যাদের বাবা মার ভালো না, তারা হাল ছেড়ে দেয়, না ঠিক আছে কিছু একটা করে নেব, মানে এই লেভেলের একটা 10,000 টাকার রোজগার করে নেবো, কিন্তু সেটাতে তো জীবন কাটে না। হুম। সেই জায়গাটা আমার মনে হয়েছিল যে তোর গল্পটা দেখলে সেটা অটোমেটিক, আমি মানে সোশ্যাল মিডিয়ায় যেমন তুই পজিটিভ কমেন্ট পাস তেমন নেগেটিভও পাস, কিন্তু পজিটিভও দেখবি অনেকে লিখেছে যে তোর থেকে তোকে দেখে শিখছে। ইনফ্যাক্ট আরেকটা জিনিস তোকে দেখে শেখা যায়, যেটা হচ্ছে যে আজকাল মানে অলিতে গলিতে বৃদ্ধাশ্রম, কিন্তু তুই যেভাবে কাকিমা এবং কাকুকে টেক কেয়ার করিস, সেটাও মনে হয় আজকের জেনারেশনের। এবং আই থিঙ্ক তুই এই জেনজি নোস, কিন্তু তার একটু জাস্ট আগে, মানে তারা কিন্তু মানে মা বাবার কথা ভুলেই গেছে, সেখানে তুই প্রতি মুহূর্তে মাকে সাথে রাখিস, সেই জিনিসটাও তোকে দেখে শেখার। হ্যাঁ, মানে এটা আমারও মোটো যে আহ, উম, অনেকেই লেখে যে সবকিছু এগুলো তো আমরাও করি, আমরা দেখাই না, ঠিক আছে তুমি দেখাও না, আমি দেখাচ্ছি, তার কারণ যাতে আরো মানুষ ইন্সপায়ার হয়, যাতে হ্যাঁ, সেটা একদমই একদমই হ্যাঁ, এই জন্য যাতে এই ব্যাপারগুলো কমে যায়। মানে মা বাবা মানে তোমাকে জন্ম দিয়েছে ভাই, তোমার ফার্স্ট কর্তব্য তাদেরকে ভালো রাখা, এটা আমার মনে হয়। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো তোর সাথে আড্ডা দাও মেরে। দাও জিনিসগুলো দাও তো দেখি। হ্যাঁ, ফোন করে আমাকে জিজ্ঞেস করেছিল গিফট দেবে তো, আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, দাঁড়া, নতুন প্রডিউসারদের কাছ থেকে গিফট চাস না। সুন্দর একটা কফি মাগ চলে এসেছে আমার ইয়েস, কাছে, এবং এই কফি মাগটা যেটা তোমাদের লোগো আছে। ইয়েস, লেন্স কথা। থ্যাংক খাবি ইউ। আর মনে করবি খুব সুন্দর হয়েছে, বাহ, লোগোটা খুব ভালো। এটাও তোর। ওকে, হ্যাঁ, এটা বক্সে ঢুকে ঢুকিয়ে রাখতে হবে। আরেকটা গিফট আছে, সেটা কি আছে কি জানি না, সেটা বলছো বাড়ি গো, গিয়ে দেখে ফেলিস। সত্যি? সত্যি কি আছে আই ডোন্ট নো। দেখি দেখি, দাও দেখি। আমার টিমের আরো সদস্যরা সেটা, আমি জানলে তোকে বলেই দিতাম। শোপিস, শিওর। জানি না কি আছে। খুলে দেখিনি নাকি? দেখ, প্রথম এপিসোড, গিফট খোলা চলছে। এত লোভী একজন মানুষকে তুমি ডেকেছো, উসখুস উসখুস করছিল তখন থেকে। এর আগে একজন দেখেছো, মানে ছুঁয়ে বলে ফেলতে পারি আমি। শোপিস, সুন্দর বুদ্ধা। ওয়াও, সুন্দর। এটা আমি নতুন বাড়িতে রাখবো, এন্ট্রান্সের কাছে, খুব ভালো লাগতে। থ্যাংক ইউ।